জানিয়ে দেব দাবানলের ছাড়কার হলো লস অ্যাঞ্জেলেস। দূষণের উপর দায় চাপাচ্ছেন বিজ্ঞানীরা। শেখ হাসিনা তো হিন্দুস্তানে, তবে এখন কোন সিন্ডিকেট কাজ করছে? শেখ হাসিনা রোববার ভার্চুয়ালি বক্তব্য দেবেন। সর্বশেষে জানিয়ে দেব পাকিস্তান থেকে ভয়ঙ্কর যুদ্ধ বিমান নিতে যাচ্ছে বাংলাদেশ। দাবানল যত ব্যাপকই হোক না কেন, তাকে একটি প্রাকৃতিক দুর্যোগ বলে মেনে নিতে হয়। তবে এবার দেখা যাচ্ছে যে বিশাল দাবানলে ছাই হয়ে গেল লস অ্যাঞ্জেলেসের হাজার হাজার বাড়িঘর। তার পেছনে কিছুটা হলেও মানুষের হাত রয়েছে। ভেঙে বলতে গেলে মানুষের তৈরি পরিবেশ দূষণের কারণেই বহু গুণে ভয়াবহ হয়ে উঠেছে এই দাবানল। লস অ্যাঞ্জেলেস দাবানলের পেছনে দোষ টাকার, তা খুঁজতে গিয়ে এই তথ্য পান ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসের বিজ্ঞানীরা। পৃথিবীতে যদি কোনো দূষণ না থাকতো, এরপরেও দাবানল হতোই, বিজ্ঞানীরা স্বীকার করেন। কিন্তু দূষণের ফলে পরিবেশের বিপর্যয়ের ভয়াবহতা বেড়ে গেছে। লস অ্যাঞ্জেলেসের দাবানলটা খুব দ্রুত ছড়িয়েছে। ওই এলাকায় ঝড়ো হাওয়া এবং প্রচুর শুকনো ঘাস ও গাছপালা থাকার কারণে এসব দাহ্য পদার্থের 25% পরিবেশ বিপর্যয়ের কারণে তৈরি হয়েছে। এ থেকে বিজ্ঞানীরা মত দিয়েছেন দূষণ না থাকলে হয়তো এই দাবানলে ভয়াবহতা কম হতে পারত। জানুয়ারির 7 তারিখ থেকে লস অ্যাঞ্জেলেসে অন্তত 12টি আগুন লাগে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার খরাপীড়িত এলাকার উপর দিয়ে বয়ে যাওয়া অপ্রত্যাশিত সেন্টা আনা বায়ুপ্রবাহে এসব আগুন ছড়িয়ে পড়ে দ্রুত। এখন পর্যন্ত অন্তত 24,000 একর এলাকায় ছড়িয়েছে। এই আগুন অন্তত 12,000 অবকাঠামো হয়েছে ভস্মীভূত। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ইতিহাসে এ ছিল সবচেয়ে বিধ্বংসী দাবানল। বিগত কয়েক বছরে শীতকালেও অনেক বেশি আর্দ্রতা ছিল দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বাতাসে, ফলে অনেক বেশি করে ঘাস জন্মেছে ওই সমতল এলাকায়। ঠিক এরই পরে গ্রীষ্ম এবং শরৎকালে দুটোই ছিল অতিরিক্ত শুষ্ক এবং উত্তপ্ত। শুধু তাই নয়, বর্ষা আসতে দেরি হচ্ছিল বলে লম্বা এক খরায় পড়ে এলাকাটি। এতে শীতকালে জন্মানো ঘাস ও গুল্ম শুকিয়ে খড় হয়ে যায়। একরের পর একর জুড়ে পড়ে থাকে এসব শুকনো ঘাস। দাবানলের মৌসুম এলে এসব শুকিয়ে থাকা ঘাস আগুনের জ্বালানির মতো কাজ করে। এ কারণে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শেখ হাসিনা তো হিন্দুস্তানে, এখন কোন সিন্ডিকেট কাজ করছে প্রশ্ন রেখে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, রোজার মাসে আল্লাহর রাসূল বিশ্বাসী মুসলমানরা ওমরা পালনে যাবেন। আমি গতকালকে একটি অনুষ্ঠানে শুনতে পেয়েছি জেদ্দায় যেতে 40,000 টাকার বিমান টিকিট এখন 90,000 টাকায় বিক্রি হচ্ছে। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সংস্কৃতির দলের উদ্যোগে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে আয়োজিত নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন। জয়নুল আবেদিন ফারুক বলেন, এসব খবর রাখেন না বেসামরিক বিমান চলাচল উপদেষ্টা। এই টিকিট কারা কিনছে? 100 ও 200 টিকিট সিন্ডিকেটের কিনে অফিসে জমা রেখে 90,000 টাকায় বিক্রি করছে। উপদেষ্টারা কি করেন, গোয়েন্দারা কি করেন, তাদেরও খবর রাখতে হবে। এই সিন্ডিকেট তো হাসিনার নয়। তাই এই সিন্ডিকেটকে ধরে গরিব মানুষরা যাতে 40,000 টাকায় টিকিট কিনতে পারেন তার ব্যবস্থার আমি দাবি জানাচ্ছি। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে আজকে অনুরোধ জানাবো, আর বিলম্বিত নয়, আর দেরি নয়। আবু সাইদ মুগ্ধের রক্তের বিনিময়ে দ্বিতীয় স্বাধীনতার সম্মান অক্ষুণ্ণ রাখতে হলে অনতিবিলম্বে নির্বাচনের তারিখ আপনাকে ঘোষণা করতে হবে। সংস্কার চলবে, নির্বাচনের দিন তারিখও চলবে, নির্বাচনের প্রস্তুতিও চলবে। আমি অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানাচ্ছি। সংস্কারের প্রসঙ্গে ফারুক বলেন, 1991 সালে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ সাহেব, যিনি এই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন, যিনি রশি টানিয়ে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করার ব্যবস্থা করার কারণে বেগম খালেদা জিয়া জনগণের ম্যান্ডেটে প্রধানমন্ত্রী হয়েছিলেন। আপনার কাছেও এরকম একটি নির্বাচনের প্রত্যাশা নিয়েও তো আমরা প্রতিদিন এই প্রেস ক্লাবের সামনে বলতে চাই। 91 সালের মতো একটি নির্বাচন করতে এত সংস্কার দরকার নেই। যে সংস্কার প্রয়োজন সে সংস্কার দিয়ে জনগণ 40 টাকায় চাল কিনতে পারবে, সে সংস্কার আমার দরকার। এ সময় তিনি দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানান। শিক্ষার্থীদের টিফিন বক্সের উপরে ভ্যাট বাড়ানোর ব্যাপারে বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, ছাত্র জনতার বিপ্লবে আপনারা ক্ষমতা এসেছেন, শিক্ষার্থীদের আন্দোলনে আপনারা সরকারে। তাহলে কেন আপনারা স্কুলের ছাত্রছাত্রীদের টিফিন বক্সের উপরে ভ্যাট ধার্য করেন? কেন আপনারা অনৈতিক সব নিত্যপণ্যের উপরে ভ্যাট বসিয়ে দেবেন? এই ভ্যাট বৃদ্ধিতে জনগণ দিশাহারা। যেখানে 10,000 টাকায় তাদের মাস যেত, এখন 25,000 টাকায় দিন অতিবাহিত করা যায় না। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রসঙ্গে জয়নুল আবেদিন বলেন, ঘোষণাপত্রের কথা বলেন, আমি এটাকে সমর্থন করি। আমি অনুরোধ জানাবো, ইশতেহার লেখেন, আপত্তি নাই।
এই ইশতেহারে 47 সালের উপনিবেশ বিরোধী, 71-এর স্বাধীনতা বিরোধী, স্বৈরাচার বিরোধী আন্দোলনের সঙ্গে সঙ্গে জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে যে আন্দোলনগুলো হয়েছে তার আগে বাংলাদেশে প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচার বিরোধী আন্দোলন করে আপোষহীন নেতৃত্ব লাভ করেছেন। ডক্টর মিলনের আত্মহত্যির কথাও ইশতেহারে লিখতে হবে এবং বাংলাদেশে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অসত্য মামলা দিয়ে 5টি বছর তার জীবন থেকে কেড়ে নিয়েছে। বিনা কারণে সেই কথাগুলো ইশতেহারে থাকতে হবে। তিনি বলেন, 71 সালে আলোচনার নামে, সমঝোতার নামে যারা ইয়াহিয়া ভুট্টোর সাথে আলাপ করে বাংলাদেশে 25 মার্চের কালো রাত্রিতে পাকিস্তান বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল, সেদিন আলোচনার নামে সময়ক্ষেপণ কেন করা হলো, সেই পাকিস্তান প্রীতির কথাও ইশতেহারে উল্লেখ থাকতে হবে। সংগঠনটির সভাপতি হুমায়ুন কবির ব্যাপারীর সভাপতিত্বে এ সমাবেশে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় নেতা রেজাবুদ্দৌলা চৌধুরী, সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, সাবেক ছাত্র নেতা সূর্য ঘোষ প্রমুখ নেতা বক্তব্য এবার 3টি পৃথক কর্মসূচিতে বক্তব্য দেবেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে অবস্থানরত শেখ হাসিনা অনলাইনে যুক্ত হয়ে এই বক্তব্য দেবেন। দলীয় প্রধানের বক্তব্য শুনতে দেশবাসী ও দলের সর্বস্তরের নেতাকর্মীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ। কয়েকদিন আগে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো থেকে প্রচার করা হচ্ছিল 19 জানুয়ারি রোববার ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ ও ইমেইলে পাঠানো বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শেখ হাসিনা নিয়মিত বিরতিতে দলের নেতাকর্মী ও দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন। এরই ধারাবাহিকতায় আগামী 19 জানুয়ারি দুপুর 12:30টায় দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগ, সন্ধ্যা 6:30টায় দক্ষিণ আফ্রিকা এবং রাত 9:30টায় ফ্রাঙ্কফুর্ট আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেবে। পাকিস্তানের অত্যাধুনিক F-17 থান্ডার যুদ্ধবিমান কিনতে চায় বাংলাদেশ। সম্প্রতি এমনই একটি খবর ছড়িয়েছে। পাকিস্তানের সংবাদ মাধ্যম জানিয়েছে, ইসলামাবাদের সঙ্গে সামরিক সম্পর্ক উন্নয়নে ঢাকার একটি উচ্চ পর্যায়ের প্রতিরক্ষা প্রতিনিধি দল বুধবার পাকিস্তান সফর করেছে। তখনই এ নিয়ে নিজেদের আগ্রহের কথা জানায় বাংলাদেশ। পাকিস্তানের সামরিক বাহিনীর ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনের বরাত দিয়ে এ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। সংবাদ মাধ্যমটি জানায়, রাজধানী ইসলামাবাদের বিমান বাহিনীর সদর দপ্তরে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়, যেখানে বাংলাদেশ পাকিস্তান উভয় পক্ষ সামরিক সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন এবং তাদের বিমান বাহিনীর মধ্যে সম্পর্ক জোরদারের জন্য একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশের উচ্চ পর্যায়ের এই প্রতিনিধি দলটি পাকিস্তান এয়ারফোর্সের প্রধান এয়ার চিফ মার্শাল জহিদ আহমেদ বাবর সিধুর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বাংলাদেশের প্রতিনিধি দলের প্রধান লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান পাকিস্তানের বিমান বাহিনীর আধুনিক প্রযুক্তি ও উদ্যোগের প্রশংসা করেন। তিনি বিশেষভাবে পাকিস্তান ও চীনের যৌথ উদ্যোগে তৈরি F-17 থান্ডার যুদ্ধবিমানের উৎপাদনে বাংলাদেশের আগ্রহের কথা জানান। পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাংলাদেশকে আরও যৌথ প্রশিক্ষণ এবং সামরিক সহযোগিতার সুযোগ বৃদ্ধির কথা বলেন। এছাড়াও পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার উপর বৈঠকে গুরুত্ব দেওয়া হয়। বাংলাদেশ সামরিক বাহিনীর চাহিদা পূরণে দীর্ঘদিন ধরে অত্যাধুনিক যুদ্ধ